কাজের জন্য সাবকনশিয়াস মাইন্ড তাকে ফোর্স করবে যে কিছু না কিছু একটা আমাদের অভিসন্ধি থাকে, সব কাজের পেছনে একটা প্ল্যানিং থাকে মানুষের। তো এইটা হচ্ছে গিয়ে কর্তৃত্ব বুদ্ধি, আর এর থেকে যে ফলটা উৎপন্ন হবে যেই কাজটা করে সেটা হচ্ছে আমিই ভোগ করব, হচ্ছে ভোক্তৃত্ব বুদ্ধি। ভোগ করব, হ্যাঁ। তো কর্তৃত্ব ভোক্তৃত্ব বুদ্ধিকে ত্যাগ করে বসলে ধ্যান হবে, নইলে ধ্যান হবে না। ধ্যানের সময় আমি করছি আমি কর্তা, এই বুদ্ধিকে ত্যাগ করতে হবে। আমার যদি ধ্যানের সময় মনে হয় যে আমি করছি, তাহলে ধ্যান হবে না। এই আমিটাকে হচ্ছে গিয়ে তখন ছেড়ে দিয়ে বসতে হবে। তো সারাদিন এই আমিটা আমাদের সাথে থাকে, এই আমিটার জন্যই যত রাজ্যের মুশকিল। তো আধ্যাত্মিক পথে যদি আমরা অগ্রসর হতে চাই, তাহলে এই কর্তৃত্ব বুদ্ধিকে ত্যাগ করতে হবে। কর্তৃত্ব বুদ্ধিকে ত্যাগ করার সাথে সাথে অটোমেটিক ভোক্তৃত্ব বুদ্ধিও ত্যাগ হবে, যে আমি ভোগ করব, তাই না? কারণ এই কর্তৃত্ব বুদ্ধি আমাদের দিয়ে যা যা করাচ্ছে সারাদিন, তার জন্য এইগুলো সব আমরা ভোগ করব বলেই আমরা এইগুলো করতে চাইছি, যে এর ফলগুলো আমরা ভোগ করতে চাই। তো ধ্যানে বসার সময় আমাদের গুরুদেব বলেন কি, অকিঞ্চন মানে হচ্ছে আমি কিচ্ছু না, এই বুদ্ধি নিয়ে বসতে হয় যে আমি কিচ্ছু না। কিছুক্ষণের জন্য আমি এই শরীর, আমি পুরুষ, আমি স্ত্রী, আমার নাম এই, আমি ডাক্তার, আমি খুব শিক্ষিত, আমি একদম অশিক্ষিত, এই সমস্ত বোধ বাদ দিয়ে ভালো মন্দ নিজের প্রতি যা যা আমরা কাল্পনিক বোধগুলো পুষে রেখেছি সেইগুলোকে বাদ দিয়ে বসলে ধ্যান হয়। কিছুক্ষণের জন্য ধ্যানে আমাদের ভুলে যেতে হয় যে আমি কে কি না, আমার যে এত এত মেডেল আছে, এত এত নামের আগে এত কিছু, নামের আগে পরে এত কিছু পদবি আছে, এইগুলো সব বাদ দিয়ে বসলে তখন ধ্যান হবে। এটাকে বলে অকিঞ্চন, মানে হচ্ছে আমি কিচ্ছু না। আর একটা হচ্ছে অচাহা, মানে হচ্ছে আমি কিছু চাই না। ভোক্তৃত্ব বুদ্ধির, কর্তৃত্ব আর ভোক্তৃত্ব বুদ্ধিরই সহজ ভাষার। অচাহা মানে আমি কিছু চাই না। তো ধ্যানে বসার আগে এই যে আজকাল ধ্যানের সব বিজ্ঞাপন হয় চারিদিকে, ধ্যান করলে এই হবে সেই হবে, ধ্যান করলে কিছু হবে না। যা যা হয়ে আছে সেইগুলো সব শেষ হয়ে যাবে। যা যা হয়ে আছে ওইগুলোই বিপদের কারণ, নতুন করে আর কিছু হতে হবে না। যেইগুলো হয়ে আছে ওটাকে যদি বাদ দিতে পারি, তাহলে আত্মতত্ত্ব হচ্ছে নিত্য প্রাপ্ত, ওটা আছেই, ওটা আলাদা করে কোথাও থেকে প্রাপ্ত করতে হয় না। আমি কে সেই বোধ আমার আছেই, আমার জানাই আছে। যেরকম আকাশে এখন সূর্য আছে, মেঘের জন্য দেখা যাচ্ছে না, মেঘটা সরে গেলে সূর্যটা দেখা যাবে। রাত্রেবেলায় আকাশে সূর্য থাকেই, তাই না? এরকম কোনো সময় হয় না যে আকাশে সূর্য নেই। ঠিক সেরকমই আমাদের আত্মতত্ত্ব নিত্যপ্রাপ্ত বস্তু, এটা সবসময় আমাদের প্রাপ্ত, ওটাকে আলাদা করে প্রাপ্ত করতে হয় না। আমাদের যে অধ্যাস হয়ে আছে সেটাকে নষ্ট করতে হয়, সেটাকে মুছতে হয়। যে আমাদের রং আন্ডারস্ট্যান্ডিং যেটা হয়ে আছে সেটাকে নষ্ট করার জন্য এই সমস্ত পদ্ধতি, যে মনকে সংযত করার জন্য, মনের ভেতরে সত্ত্বগুণ যাতে আমাদের বৃদ্ধি পায়, তাহলে আমরা ধীরে 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 এটা বুঝতে পারব। তো অকিঞ্চন অচাহা, আরেকটা হচ্ছে অপ্রয়ত্ন, মানে কোনো চেষ্টা আমরা করব না ধ্যানের মধ্যে। তার জন্য বারবার ধ্যানে বলা হয় যে রিল্যাক্স করে বসুন, মনকে স্বাভাবিকভাবে ধারণা করুন, মনের ওপরে কোনো জোর দেবেন না, হালকাভাবে ধারণা কীরকম, যেরকম আমি যদি আপনাকে বলি এটা আপেল, আপনি জানেন আপেল কি, আপনার সেটা নিয়ে চিন্তা করতে হলো না। চিন্তা রিকোয়ার্স সাম এফার্ট, চিন্তা যদি হয় তার মধ্যে কিছু এফার্ট লাগে। আপনি এখন যদি ভাবেন যে আপেলটা সবুজ কি লাল, একটা হয় হচ্ছে গোল্ডেন অ্যাপেল, হিমালয়, আমি ওরা আমাকে দিয়েছিলাম যখন দিয়েছিলাম, হলুদ রঙের, এটা খুব ভালো, বিদেশে এক্সপোর্ট হয়, আমাদের এখানে পাওয়া যায় না। তো গোল্ডেন অ্যাপেল কি আপনি ভাবছেন, লাল আপেল কি সবুজ আপেল, আপেলটা পুরনো না নতুন, ছোট না বড়, এটা হচ্ছে চিন্তা। where you are employing your intellect to think about it. So this is not required in meditation. এটা আপনি জাগতিক বিষয়ে এটার প্রয়োজন আছে, ধ্যানের বিষয় এটার, আধ্যাত্মিক বিষয় এটার প্রয়োজন নেই। একটা ফোন কর ইয়েকে, ঋষিকে, বলতে জয়েন করেন, এখন আমি ওয়েট করছি, বলছে আপনি জয়েন করুন তাহলে ক্লাস শুরু হবে, অপেক্ষা করছি। লিঙ্কটা পেয়েছে তো? তো তার জন্য আমাদের কর্তৃত্ব বোধকে দূর করে আমাদের ধ্যানে বসতে হবে। কর্তৃত্ব বুদ্ধি যতক্ষণ আমাদের ভেতরে আছে ততক্ষণ আমরা আধ্যাত্মিক পথে উন্নতি করতে পারবো না। জাগতিক পথে ঠিক আছে,
আধ্যাত্মিক পথে উন্নতি করা যাবে না তখন। তো আমরা গীতার এখন কোন অধ্যায়ে পড়ছি? 10ম অধ্যায়। কার কার গীতার সাথে ভালোবাসা হয়ে গেছে, প্রেম হয়ে গেছে কার কার? গীতা সবসময় বাড়িতে খাটের মধ্যে আশেপাশে থাকছে, বইটা যখনই মনে পড়ছে একটা খুলে দেখছেন। এইগুলো হচ্ছে কি প্রেমের সাইন। হ্যাঁ, যে প্রেম করলেই যেরকম হচ্ছে মোবাইলটা একটু একটু দেখে। আগে তো মোবাইল ছিল না, তখন ফোনে করতো, তারপরে দেখা করতে যেত, মনটা পালিয়ে পালিয়ে যেত, সেরকম। তা আমাদের আধ্যাত্মিক পথের সাথে কতটা আমাদের প্রেম হচ্ছে সেরকম আমরা প্রাপ্ত করব, তাই না? আর জীবনে কিসের প্রয়োজন? একটা গল্প আছে যে আমাদের ওখানে একটা মূর্তি আছে, যে আচ্ছা এটা গল্প বলি। একবার একটা ভিখিরি, সে খেতে পায় না, দরিদ্র, সে সব জায়গায় শুনেছে যে ভগবান সবাইকে রক্ষা করছে, এই করছে, সবার মুখে শুনেছে, বলছে যে দেখি ভগবান আমাকে রক্ষা করে নাকি। বলে সে আমি ভিক্ষে টিক্ষে কিচ্ছু করবো না, আমি বসে থাকি, ভগবান আমাকে খাওয়ায় নাকি দেখি। তো বসে আছে, তো এই খবর তো পুরো রাজ্যে রটে গেছে যে একটা ভিখিরি এরকম ভগবানের পরীক্ষা নিচ্ছে, যেরকম আমরা সবসময় নিই ভগবানের পরীক্ষা। তো এরকম বসে আছে 3 দিন 4 দিন 5 দিন, ততদিনে তো খবর আরও ছড়িয়ে গেছে, প্রচুর লোক তাকে দেখতে এসেছে যে ভগবান আসে নাকি খেতে দিতে। তো 10 দিনের মাথায় ভিখিরি তখন একদম মানে শয্যাশায়ী, আর কিছু শরীরে দম নেই, এমনি তো ভিখিরি, শরীরে সেরকম ইয়ে নেই। তো 10 দিনের মাথায় ভগবান দর্শন দিয়ে তাকে একটা পাতার মধ্যে ভাত ডাল তরকারি সব দিয়ে গেছে, বলছে এই নে খা। লোকেরা তো সব দেখেছে, দেখে এই খবর তো চারিদিকে রটে গেছে। তখন সেই রাজ্যের রাজার কাছেও সেই খবর গেছে যে রাজা এরকম একজন ভিখিরি এরকম বসে ভগবানের দর্শন পেয়েছে, 10 দিন ধরে এরকম তপস্যা করেছে। তো রাজাদের সবসময় একটু ইয়ে থাকে, কেউ বেশি পপুলার হয়ে গেলে আবার রাজারা ভয় পেয়ে যায়। তো রাজা টেনশনে পড়ে গেছে যে এত লোক ভিখিরির ফ্যান হয়ে গেছে, তাহলে আমাকেও একটা কিছু করতে হয়। হ্যাঁ, এই যে দেখবেন নেতা মন্ত্রীরা এরা সব দিকে ভালো, কিন্তু হ্যাঁ আমাদের নেতা মন্ত্রীরা ভয় পেয়ে যায়, যদি অন্য কেউ খুব ফেমাস হয়ে যায় নেতা মন্ত্রীরা তখন ভয় পেয়ে যায়। তো রাজাও তখন ভয় পেয়ে গেছে যে শোনা যাচ্ছে অনলাইনে? হ্যাঁ হ্যাঁ। তো রাজাও তখন চিন্তিত হয়ে পড়েছে যে আমাকেও একটা কিছু করতে হয়, ভিখিরি যদি ভগবানের দর্শন পায় তাহলে আমি রাজা কেন পাবো না। রাজা বলেছে আমিও খাবো না, আমিও না খেয়ে বসে, জঙ্গলে গিয়ে রাজা বসে আছে যে না খেয়ে, ভগবান আমাকে যদি দর্শন দেয়, ভগবান যদি খাবার দেয় তাহলেই আমি খাবো। তো সেই দেখতে তো আরও ভিড় হয়েছে। হ্যাঁ, পুরো রাজ্যের লোকজন একদম ভিড় করেই, এখন যেরকম মিডিয়া টিডিয়া এসে গেছে, তখনকার দিনেও ছিল, তারাও এসে গেছে। হ্যাঁ, যে কি হবে দেখার জন্য সবার কৌতূহল খুব। তো রাজা বসে আছে, প্রথম দিন গেল ভগবান দর্শন দেয় না, দ্বিতীয় দিন গেল ভগবান দর্শন দেয় না, তৃতীয় দিন গেল। তো 5 দিনের মাথায় ভগবান দর্শন দিয়েছে, দিয়ে একটা ভালো করে সোনার থালায় সব নানান রকম পঞ্চব্যঞ্জন রেঁধে ভগবান দিয়ে গেছে। তো এই ভিড়ের মধ্যে ভিখিরিটাও দেখতে এসেছিল। তা আমরা সবসময় একজন আরেকজনকে লক্ষ্য রাখি তো, যে কে কী করছে। ভিখিরিটাও দেখতে এসেছে যে ভগবান রাজাকে দেয় নাকি। তখন ভিখিরিটা ধরেছে ভগবানকে, এই দাঁড়াও দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? আমি 10 দিন বসে থাকার পরে একটা তুমি পাতার মধ্যে একটু ভাত ডাল দিয়ে গেছো, আর রাজাকে 5 দিনের মধ্যে তুমি থালার মধ্যে সোনার থালায় সাজিয়ে পঞ্চব্যঞ্জন দিয়ে গেছো। এই নাকি তুমি ভগবান, যে সব জায়গায় একরকম বিদ্যে রাখো, সব জায়গায় একরকম বোধ রাখতে বলছে সবাইকে, আর তুমি এরকম ভগবান যে তুমি এরকম ডিসক্রিমিনেট করছো। তখন ভগবান বলছে যে ও তো কি ত্যাগ করেছে সেটা দেখ, তুই তো ভিখিরি, তোকে তো এমনি কর্মফলের বসে তুই খেতে পাস না, তোকে যে আমি খেতে দিয়েছি সেটাই তো অনেক, তো তো কর্মফলে খাওয়ার দাওয়ার পাওয়া লেখাই নেই, তোকে যে ভগবান দর্শন দিয়ে খেতে দিয়েছে। ও তো রাজ ঐশ্বর্য নিয়ে এসেছে, ও রাজ ঐশ্বর্য ত্যাগ করে বসে আছে এখানে, 5 দিন না খেয়ে রাজা বসে আছে। রাজা দিনে কতবার খেতে পায়, সবার খাওয়ার ও জোগাচ্ছে, তো ও কি ত্যাগ করে এসেছে। তো আধ্যাত্মিক পথে আমরা কি করলাম সেটা ইম্পর্টেন্ট নয়, আমরা কি ছাড়লাম সেটা ইম্পর্টেন্ট। তাই আমরা কি ছাড়তে পেরেছি জীবনে, সেটার উপরে আমাদের ফল নির্ভর করবে, তাই না? কর্তৃত্ব ভোক্তৃত্ব বুদ্ধি যদি আমরা ছাড়তে পারি তাহলেই আমাদের ধ্যান হবে, নইলে ধ্যান হবে না। তো আজকাল আমরা নানান রকম সব কিছু দেখে আসি যে ধ্যানের জন্যে। তো প্রথম হচ্ছে কি আমাদের জীবনে ত্যাগ সংযম এইগুলো আনতে হবে প্রত্যেকটা কাজের মধ্যে। যেখানে যেখানে আমার মন যাচ্ছে, যেখানে যেখানে আমার দেখবো যে আমার মনের এখানে
কিছু না কিছু প্রতিবন্ধক আমি নিজেই কোনো না কোনো জন্মে তৈরি করে রেখেছি। এইখানে আমার মনটা বেশি যায়, এখানে গেলে আমার রাগ হচ্ছে, আমার এখানে গেলে হিংসা হচ্ছে, এখানে গেলে লোভ হচ্ছে। এই জিনিসগুলো আমরা যখন নিজের ভেতরে অনুভব করব, তখন নিজের প্রতি সজাগ হতে হবে যে এখানে আমার এখনও ঠিক করা দরকার নিজেকে, এখানে আমার নিজেকে ঠিক করা দরকার। তো আমরা 10ম অধ্যায় পড়ছি ভগবদ্গীতার, 10ম অধ্যায় ভগবদ্গীতার 10ম অধ্যায় হচ্ছে বিভূতি যোগ। এখানে ভগবান নিজের বিভূতি সম্বন্ধে কথা বলছেন অর্জুনকে। বিভূতি হচ্ছে গিয়ে বিশেষ ভগবানের ক্ষমতা, যার দ্বারা ভগবান বিশেষ মায়া শক্তি, যার দ্বারা এই সমস্ত বিশ্ব চরাচর ভগবান রচনা করেছে। ভগবান সেটাই দেখাচ্ছে এখানে, যে সমস্ত লোকের ঈশ্বর তিনি নিজে, এবং মানুষের এই যে বলছে সৃষ্টি উৎপন্ন হয়েছে কোথা থেকে, বিভূতি যোগে বলছে, এবং সৃষ্টির কারণও সে নিজে। তো সৃষ্টি এবং সৃষ্টির কারণ দুটোই উনি নিজে ভগবান। তো ভগবান সেটাই বলছেন বিভূতি যোগে। তো আমাদের বিভূতি যোগের প্রথম থেকে আমরা পড়ব, যতটা অবধি পড়া হয়েছে, তারপরে আজকে নতুন শ্লোক 3টে পড়ব। তো যারা নতুন আছে তারা শুনবো, প্রথম যদি পড়তে অসুবিধা হয় তারপরে আস্তে 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 পড়ব। ওম শ্রী পরমাত্মনে নমঃ। 10ম অধ্যায় বিভূতি যোগ। শ্রী ভগবানুবাচ ভূয় এবা মহাবাহো শৃণু মে পরমং বচঃ যত্তেহং প্রিয়মানায় वक्ष्यामि हितकामया न मे विदुः सुरागणः प्रभावं न महर्षयः अहमादिर्हि देवानां महर्षीणां च सर्वशः यो मामजं अनादिं च वेत्ति लोको महेश्वरम् असंमूढासमर्थेषु सर्वपापै प्रमुच्यते बुद्धिर्ज्ञानम् असंमोहः क्षमा सत्यं दमः शमः सुखं दुःखं भवो भाव भयं च भयमेव च अहिंसा समता तुष्टिस्तपोदानं जशो जशः भवन्ति भावभूतानां मत्त एव पृथग्विदः महर्षयः सप्त पूर्वे चत्वारो मनवस्तथा मद्भावा मनसा जाता येषां लोक इमा प्रजः एतं विभूतिं योगं च मम यो वेत्ति तत्ततः शोभिकम्बेन योगेन युज्यते नात्र संशयः अहं सर्वस्य प्रभवो मत्तः सर्वं प्रवर्तते इति मत्वा भजन्ते मां बुधभावसमन्वितः मच्चित्तमद्गतप्राणा बोधयन्तः परस्परं कथयन्तश्च मां नित्यं तुष्यन्ति च रमन्ति च तेषां सततयुक्तानां भजतां प्रीतिपूर्वकं ददामि बुद्धियोगं तं येन मामुपयान्ति ते तेषाम् एवानुकम्पार्थम् अहम् अज्ञानजं तमः नाशयाम्यात्मभावस्थो ज्ञानदीपेन भास्वत। अर्जुन उवाच परं ब्रह्म परं धाम पवित्रं परमं भवान् पुरुषं शाश्वतं दिव्यम् आदिदेवम् अजं विभुम् आहुस्त्वामृषयः सर्वे देवर्षि नारदस्तथा अशीतो देवलो व्यासः स्वयं चैव ब्रवीषि मे। सबाई एकटु जोरे पड़ुन। सर्वमेतदृतं मन्ये जन्मान् वदसि केशव नहि ते भगवन् व्यक्तिं
विदुर्देवा न दानवः स्वयमेवात्मनात्मानं वेत्थु त्वं पुरुषोत्तम भूतभावन भूतेश देवदेव जगत्पते वक्तुम् अर्हर्षशेषेण दिव्यात्मा विभूतयः याभिर्विभूतिभिर्लोकान् इमांस्त्यां व्याप्य तिष्ठसि कथं विद्यमहं योगिं स्तां सदा परिचिन्तयं केषु केषु च भावेषु चिन्तोषि भगवन्मया विस्तरेणात्मनो योगं विभूतिं च जनार्दन भूय कथय तृप्तिर्हि शृण्वतो नास्ति मे मृतं श्रीभगवानुवाच हन्त ते कथयिष्यामि दिव्यात्मा विभूतयः प्राधान्यतया कुरु श्रेष्ठ नास्त्यन्तो विस्तरस्य मे अहमात्मा गुडाकेश सर्वभूतशय स्थितः अहमादिश्च मध्यं च भूतानामन्त एव च आदित्यानामहं विष्णु ज्योतिषां रविरंशुमान् मरीचिर्मरुतामस्मि नक्षत्रनामहं शशि वेदानां सामवेदस्मि देवानामस्मि वासवः इन्द्रियाणां मनस्यस्मि भूतानामस्मि चेतना रुद्राणां शङ्करस्यस्मि वित्तेषो जक्षरक्षसां वसूनां पावकस्यस्मि मेरुशिखरिणामहं पुरोधाशां च मुख्यं मां विद्धि पार्थ बृहस्पतिं सेनानीनामहं स्कन्दः सरसामस्मि सागरः। এই অবধি পড়া হয়েছিল, তাই তো? এই অবধি আগের দিন পড়া হয়েছিল। তো ভগবান কি বলছে? ভগবান নিজের বিভূতি বলতে বলতে গিয়ে বলছে প্রথম বিভূতি কি ভগবানের? সর্ব উৎকৃষ্ট বিভূতিটা প্রথম বলা হয়েছে। সর্ব উৎকৃষ্ট বিভূতি ভগবানের কি? অহম আত্মা গুড়াকেশ সর্বভূতশয় স্থিতে। ভগবান বলছেন অর্জুনকে এখানে কি নামে ডাকছে সেটা হচ্ছে গিয়ে অর্জুন ভগবানকে কি নামে ডাকছে এবং ভগবান অর্জুনকে কি নামে ডাকছে সেটা হচ্ছে লক্ষণীয় বিষয়। এখানে বলছে গুড়াকেশ। গুড়াকেশ মানে কি বলেছিলাম আগের দিন, মানে যে নিদ্রাকে জয় করেছে, মানে যে গুহ্য তত্ত্ব জানার জন্য যার মধ্যে সেই শক্তি আছে, যে সেরকম তপস্বাধ্যায় যে মানে যার মধ্যে আছে, যে সে নিদ্রাকে জয় করতে পারে। তো সাধনা করলে আস্তে আস্তে কী হয়? নিদ্রা কমে আসে। যে আমাদের গুরুদেবদের আমরা দেখি 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমায়, 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমায়। তো নিদ্রা কমে আসার সাইন হচ্ছে গিয়ে মানে আস্তে 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 আমাদের ভেতরে সত্ত্বগুণ বৃদ্ধি পাচ্ছে। আর নিদ্রা রাত্রি হচ্ছে গিয়ে একটা মানে গভীর তত্ত্বকেও লক্ষণ দেয় রাত্রি। তার জন্য এখানে গুড়াকেশ নামটা, অর্জুনের অনেক নাম, তার মধ্যে এই নামটা কেন বললো এইগুলো বুঝতে হবে। এইগুলো হ্যাঁ কি বলছে? অহম আত্মা গুড়াকেশ সর্বভূতশয় স্থিতঃ। তো সমস্ত ভূতের মধ্যে যে আত্মারূপে বিদ্যমান রয়েছে, যে জীব সমস্ত ভূতের মধ্যে বিদ্যমান রয়েছে, সেই চেতনা, সেই ভগবান বলবে যে চেতনাও আমি। তো সেই জীব যে জীবাত্মা সে ভগবান নিজেই। তাই প্রথমে বলছে হচ্ছে গিয়ে সেভাবে আমরা কে বলি না, ঈশ্বর সর্বত্র বিদ্যমান রয়েছে। তো সমস্ত জীবের মধ্যে সেই আত্মারূপে ভগবান নিজেই বলছে। আমাদের তো যেটা বলি তার পেছনে আমাদের শাস্ত্র প্রমাণ প্রয়োজন। যে শাস্ত্র প্রমাণ যদি আমরা পাই তাহলে আমাদের মনটা সেটাই অবিচল হয়ে যায়, যেটা আমি বলছি সেটার প্রতি আমার নিজেরই বিশ্বাস আসে, তাই না? নইলে আমরা তো কত কথা বলি, সেটাই আমার নিজেদেরই বিশ্বাস নেই। কেউ জিজ্ঞেস করলে, কেউ যদি আমাকে তর্ক দেয়, আমার নিজের বিশ্বাসই সেটাই টলে যাবে। তার জন্য শাস্ত্র পাঠ করলে কি হয়? আমাদের শাস্ত্র প্রমাণ আমরা জানতে পারি যে শাস্ত্র আমার এই কথাগুলোকে ব্যাক করছে, সাপোর্ট করছে। তখন কি বলছে ভগবান? যে অহম আদিশ্চ মধ্যাঞ্চ ভূতা নাম অন্তে এবাচ। যে হচ্ছে ত্রিকালে আমি একই রকমভাবে বিদ্যমান থাকি, যে ভূতকালে, বর্তমানে এবং ভবিষ্যতে। তার মানে হচ্ছে ত্রিকাল অবধত্তম
সত্য বস্তু কি, তার মানে বোঝা গেল সত্যর পরিভাষা কি, ত্রিকাল অবাধত্যম সত্যম, মানে একই রকম যেটা তিন কালে থাকে, যেটা পরিবর্তন হয় না, যেটা পাস্টেও একরকম ছিল, প্রেজেন্টেও একরকম আছে, ফিউচারেও একরকম থাকবে। ত্রিকাল অবাধত্যম সত্যম, এটা সত্য। সত্য কি? এই যে আমরা বলি ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। জগৎকে মিথ্যা কেন বলা হয়েছে? জগৎ হচ্ছে সবসময় পরিবর্তনশীল। মিথ্যা মানে নেই তা নয়, সৎ অসৎ বিলক্ষণ আপনাদেরকে বুঝিয়েছি যে যেটা নেই সেটাকে বলা হয় অসৎ, মানে সেই অসৎ বস্তু কখনোই নেই। অশ্বডিম্ব যেরকম, আকাশ কুসুমের কখনোই অস্তিত্ব নেই। মিথ্যা মানে যার অস্তিত্ব আছে, কিন্তু যেভাবে আমি দেখছি সেভাবে থাকবে না, সবসময় পরিবর্তনশীল। তো জগতে আমরা সেটাই দেখি। এই শরীরটা আজকে এরকম আছে, আর 10 বছর পর শরীরটা এরকম থাকবে না, 10 দিন পরেই থাকবে না, 10 বছর কেন, তাই না? শরীরে পরিবর্তন হচ্ছে, নিত্য আমাদের পরিবর্তন হচ্ছে, কোনো দিন ভালো কোনো দিন খারাপ। তো ভগবান বলছে অহম আত্মা, এটা মনে রাখার বিষয়, যার জন্য বারবার বলছে অহম আত্মা গুরাকেশ সর্বভূত সহায়তা। মুখস্থ হয়ে যেতে হবে এই শ্লোকগুলো, যে প্রথম বিভূতি ঈশ্বর এবং সর্ব উৎকৃষ্ট বিভূতি। তার মধ্যে কি বলছে? তারপরে আদিত্যানাম অহম বিষ্ণুর জ্যোতিষাম রবির অংশমান। এই যে সূর্য দেখতে পাচ্ছি এটাও হচ্ছে আমি, ভগবান বলছে সমস্ত আদিত্যদের মধ্যে আমি হচ্ছি বিষ্ণু, সমস্ত বায়ুর মধ্যে হচ্ছে মরিচি আমি, সমস্ত নক্ষত্রদের মধ্যে আমি হচ্ছি শশী মানে চাঁদ। তো এইভাবে সমস্ত বলছে যে সমস্ত বেদের মধ্যে আমি হচ্ছি সামবেদ, কারণ সামবেদটা হচ্ছে গানের মতো করে পড়া যায়, সামবেদের মন্ত্রগুলো গানের মতো করে খুব সুন্দর শ্রুতি মধুর, তাই সামবেদ আমি। সমস্ত দেবতাদের মধ্যে দেবতাদের রাজা আমি হচ্ছি ইন্দ্র। সমস্ত ইন্দ্রিয়দের মধ্যে আমি হচ্ছি মন। মন যদি যুক্ত হয় তখন অন্য ইন্দ্রিয়রা কাজ করতে পারে। তো আমাদের কটা ইন্দ্রিয় আছে? কটা ইন্দ্রিয় আছে? 11টা। হ্যাঁ, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, আর তাদেরকে চালায় হচ্ছে মন। মন যেই ইন্দ্রিয়ের সাথে যুক্ত হয় সেই ইন্দ্রিয় তখন কাজ করে, নইলে কাজ করে না। তারপরে কি বলছে? সমস্ত রুদ্রের মধ্যে আমি হচ্ছি শঙ্কর। আর আমাদের এই যক্ষ আর রাক্ষসদের মধ্যে আগের দিন বলেছিলাম আমি হচ্ছি কুবের। যক্ষ হচ্ছে কি যারা অর্থকে ধরে রাখে তারা, হ্যাঁ। তো আর রাক্ষস হচ্ছে কি ওদেরই আত্মীয় স্বজন, মানে এরা একই। রাবণের এক্সাম্পল আমি দিয়েছিলাম, রাবণের বাবা বিশর্বা, তার এক ছেলে ছিল হচ্ছে কুবের, আরেক ছেলে হচ্ছে রাবণ। তো এরা হচ্ছে আত্মীয়। তো রাক্ষস হচ্ছে যারা অন্যদের লুট করে, আর যাদের অন্যদের কাছ থেকে লুট করে, অত্যাচার করে। আর যক্ষরা সেটা করে না, কিন্তু যক্ষরা হচ্ছে টাকা পয়সা জমি ধরে রাখে, হ্যাঁ ধরে রাখে, তাদের অর্থ অনেক থাকে, কারণ হচ্ছে জমি। কুবের হচ্ছে যক্ষদের রাজা। তো এই জন্য যক্ষ আর রাক্ষসদের একসাথে এখানে বলেছে। প্রশ্ন জাগবে না কেন বললো একসাথে? হ্যাঁ, এটাকে বলে হচ্ছে শাস্ত্রের উহাপোহ, মানে এটাই হচ্ছে যে পরম্পরাগত শাস্ত্র কাছ থেকে পড়ার লাভ, যে প্রশ্নগুলোর উত্তর হয়ে যায়। আর গুগল ইউটিউব থেকে পড়লে এই প্রশ্নগুলোর উত্তর হবে না। ওখানে অনেক পণ্ডিতরা আছে, আমি দেখি সারাদিন, কিন্তু তাদের কাছে এইগুলোর উত্তর নেই। ঠিক আছে, তাহলে আজকে কি বলছে মহর্ষি? আজকে আমরা পড়ব 25 থেকে, 25 নম্বর থেকে পড়বো আজকে। পিসি তুমি শোনো, তারপরে আস্তে আস্তে তোমার যখন ইচ্ছা হবে তখন তুমি পড়ো। মহর্ষিণাং ভৃগুরহং গিরম अस्म्य एकम अक्षरम যজ্ঞানাং জপ যজ্ঞস্মি স্থাবরানাম হিমালয়ঃ মহর্ষিণাম ভৃগুরহং গিরম। এখানে একটা আসম্যা আছে, অ আছে, দন্তস্বয়ময় যুক্ত জফল আসম্যা। তারপরে একারটা এ কম, একাম। দেখুন এটা কঠিন লাগবে সবার। গিরাম, তারপরে গিরাম আসমি, আসলে কথাটা হচ্ছে আসমি, এটা সংস্কৃতর গ্রামার হয়ে ওরকম হয়েছে। গিরাম আসমি একম অক্ষরম কথাটা, হ্যাঁ। গিরাম মানে যেগুলো হচ্ছে ক্যালকুলেট করা যায়, ক্যালকুলেট করা যাচ্ছে, যে গিরাম আসমিয়া। তারপরে একারটা এ কম, দেখুন একম। আবার এখানে অ কয়যুক্ত রম, বোঝা গেল? কে বুঝতে পারেনি এখনো? হ্যাঁ, গিরামটা আলাদা পড়ুন, গিরাম। তারপরে হচ্ছে একটা অ আছে, গিরাম, ময়ের অটা, ঠিক আছে। আমরা যে উচ্চারণ করছি তার সাথে এটা আছে, তো সেখানে অ দন্তস্বয়মাগিত আসমিয়া, তার সাথে জফলা আছে আসমিয়া, তার সাথে একারটা দেখুন এ ক ম, একম। একারটা হচ্ছে এ ক আর ম আছে, তারপরে দেখুন একম। আবার এখানে একটা অ আছে, ময়ের অটা, অক্ষরম। গিরাম আসমিয়া একম অক্ষরম, গিরাম আসমিয়া একম অক্ষরম।
হ্যাঁ, অশ্মি হবে না, এটা অশ্মি কথাটা এটা সংস্কৃত গ্রামারের সন্ধিতে এরকম হয়েছে, জফলা হয়ে আর কি, আসমিয়া। হ্যাঁ, জফলা হয়েছে, তাই আসমিয়া। গিরাম আসমিয়া একম অক্ষরম, অশ্মি উচ্চারণ হবে না, অশ্মি হস্যই নেই তো। গিরাম আসমিয়া একম অক্ষরম। महर्षीणां भृगुरहं गिरामस्म्य एकमक्षरं यज्ञानां जपयज्ञस्मि स्थावराणां हिमालयः। के पढ़बे? हाँ, म्य एकमक्षरं हाँ एकदम ठीक हो उच्चारण। स्थावराणां हिमालय। हाँ, यज्ञानां जपयज्ञस्मि स्थावराणां हिमालय। तातरी गिराम अस्म्य एकमक्षरम स्थावराणां हिमालय। हाँ पढ़ुन। भृगुरहं गिराम अस्म्य एकमक्षरं यज्ञानां जपयज्ञस्मि स्थावराणां हिमालय। यज्ञानां जपयज्ञस्मि स्थावराणां हिमालयः। भृगुरहं गिरम् अस्म्य एकमक्षरं यज्ञानां जपयज्ञस्मि। আপনি পড়বেন? পড়বেন না? আস্তে 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 পড়তে পড়তে বাড়িতে অভ্যেস করবেন যারা পড়তে অসুবিধা হচ্ছে। কেন কি বলছে, মহর্ষিদের মধ্যে আমি হচ্ছি ভৃগু, সমস্ত মহর্ষিদের মধ্যে, আর সমস্ত হচ্ছে অক্ষরদের মধ্যে আমি হচ্ছি একটা অক্ষর যেটা একটা উচ্চারণ করা যায়, মানে হচ্ছে ওমকার। ওমকার যখন আমরা উচ্চারণ করি ওম, দেখুন জিভটা মুখে কোথাও স্পর্শ করে না, একমাত্র শব্দ যেটা আমরা জিভ মুখে স্পর্শ না করে উচ্চারণ করতে পারি। করে দেখুন নিজেরা, ওম, জিভটাকে মাঝখানে রাখুন, দেখুন পারবেন। ওম, তাই এটাকে বলে হচ্ছে প্রাইমোডিয়াল সাউন্ড, মানে এটা থেকে সব শব্দ তৈরি হয়েছে। তাই বলছে আমি হচ্ছি ওমকার। আর সমস্ত স্থাবর বস্তুর মধ্যে যেটা নড়ে না সেই বস্তুর মধ্যে হচ্ছে হিমালয়। এখানে আবার তার আগে বলেছে মেরু পর্বত, শিখরী, মানে যারা হচ্ছে উঁচু জিনিসের মধ্যে আমি মেরু পর্বত। আর হিমালয়ের ব্যাপ্তি দিয়ে বলেছে, যার জন্য বলছে স্থাবরানাম হিমালয়, হিমালয়ের ব্যাপ্তিতে সব থেকে বড়। তারপরে কি বলছে 26 নম্বর, 26 নম্বর বলছে অশ্বত্থः সর্ববৃক্ষানাং দেবর্ষীণাং চ নারদः গন্ধর্বাণাং চিত্ররথः সিদ্ধানাং কপিলো মুনিः। অশ্বত্থः সর্ববৃক্ষানাং দেবর্ষীণাং চ নারদः গন্ধর্বাণাং চিত্ররথः সিদ্ধানাং কপিলো মুনিः। কি বললো, সমস্ত বৃক্ষের মধ্যে আমি হচ্ছি অশ্বত্থ বৃক্ষ। অশ্বত্থ মানে পিপল গাছ, যেটা অশ্বত্থর পান পাতাগুলো দেখবেন পান পাতার মতো দেখতে হয়, খুব উপকারী, মানে ওটা শারীরিক দিক থেকে খুব উপকারী এবং আধ্যাত্মিক দিকেও উপকারী, মানে ওর তলায় বসে ধ্যান ট্যান করলে এর উন্নতি হয় মানুষের। তো
তো সমস্ত বৃক্ষের মধ্যে আমি হচ্ছি অশ্বত্থ বৃক্ষ। এটা আরেকবারও বলবে, মানে ভগবদ্গীতায় এই অশ্বত্থ বৃক্ষের উল্লেখ দুবার আসে, একবার পঞ্চদশ অধ্যায়, একবার এই দশম অধ্যায় এসেছে। আর সমস্ত দেবর্ষীদের মধ্যে আমি হচ্ছি নারদ। দেবরূপী ঋষি যারা, মানে হচ্ছে দুরকম দেবতা, একটা হচ্ছে অজান ও জান দেবতা, আর একটা হচ্ছে কর্মজান দেবতা। আগেও আমি ক্লাসে বলেছি দুরকম দেবতা হয়, মানে স্বর্গলোকে দুরকম দেবতা থাকে। একটা হচ্ছে কি কর্মজান, যারা অনেক শাস্ত্রীয় কর্ম করে, তার দ্বারা সেই শাস্ত্রীয় কর্মের পুণ্যে যারা যায় আসে দেবতা রূপে, তারা তখন স্বর্গে থাকে কিছুদিন। তো তারা হচ্ছে কর্মের ফল যতদিন না তাদের শেষ হবে সেরকম তারা যাতায়াত করে। আর একটা হচ্ছে গিয়ে পার্মানেন্ট, যারা ওখানকার রেসিডেন্ট, তারা হচ্ছে অজান ও জান দেবতা। তো এই কর্মজান দেবতাদের মধ্যে যাদের মধ্যে সাধনা থাকে, হ্যাঁ, তারা অনেক সময় যারা ধরে নিন অনেক পুণ্য কর্ম করেছে, সাধনা করেছে, তারা মন্ত্রদ্রষ্টা ঋষিও হতে পারে। হ্যাঁ, তো তারা হয়ে যায় দেব ঋষি। তো এই সমস্ত দেব ঋষিদের মধ্যে আমি হচ্ছি নারদ। ঋষি কাদের বলে? যারা ঋক দর্শন করে। ঋক মানে জানেন, যারা হচ্ছে গিয়ে সেই ইউনিভার্সাল ল যেটা আমাদের ঋতম বদিষ্যামি আমরা বলি না, যেটা হচ্ছে সত্য, যেটা যে সমস্ত ব্রহ্মাণ্ডে যে সত্য, সেটা যেই লতে চলছে পুরো ব্রহ্মাণ্ডে, যে পৃথিবী ঘুরছে, সূর্য উঠছে, সূর্য এখানেই থাকবে, এই যে প্রত্যেক সৃষ্টিতে একটা করে সূর্য থাকছে, এটা কি ল? এটা তো এখনও ফিজিক্স বলতে পারেনি, এই সৃষ্টিটাই বলেছে শুধু। হ্যাঁ, তিনি প্রত্যেক সৃষ্টিতে একটা সূর্য থাকবে, একটা চন্দ্র থাকবে, এই সময় সৃষ্টি হবে, এই সময় সৃষ্টি লয় হবে, এই সময় সৃষ্টি নষ্ট হয়ে যাবে, প্রলয় আসবে, এই যেই নিয়মে চলে এটাকে বলে হচ্ছে গিয়ে ঋতম, মানে সত্য যেটা। আর এই ঋক হচ্ছে গিয়ে এই ইউনিভার্সাল আমাদের মধ্যে যে সত্যগুলো আছে সেগুলো মন্ত্রের রূপে ঋষিরা নিজেদের ধ্যানে এটা বুঝতে পারে। যে আমাদের সমস্ত বেদ সেইভাবে লেখা হয়েছে। ঋষিরা যখন গভীর ধ্যানে গেছে, তারা যেই ইউনিভার্সাল ট্রুথ, যেই শব্দগুলো আমরা বলছি, এর পেছনে সায়েন্সও আছে। দেখুন, যেই শব্দ আমরা বলছি আজকে, আমরা জানি শব্দ লস্ট হয় না কোথাও, তাই না? সাউন্ড ভাইব্রেশন লস্ট হয় না, ইউনিভার্সে থাকে। তো আমাদের আগে 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 যেসব ঋষিরা যেটা অনুভব করে গেছে, সেটাও অ্যাজ অ্যান এনার্জি, সেটা আমাদের চারিদিকে ইউনিভার্সে আছে। তো আপনি যখন গভীর ধ্যানে যাবেন, তখন সেটা অটোমেটিক আপনার মধ্যে চলে আসবে, ক্যাচ করে নেবে আপনার সিস্টেম সেটাকে। তো সেটা তারা হচ্ছে মন্ত্রদ্রষ্টা ঋষি। তো সেরকম হচ্ছে কি, হ্যাঁ, ঋষি মন্ত্রদ্রষ্টা যারা, তারা ঋক দর্শন করেছে, যারা ঋক শব্দটা, তারা হচ্ছে ঋষি। আর কি বলছে, সমস্ত গন্ধর্বদের মধ্যে আমি হচ্ছি চিত্ররথ, মানে গন্ধর্ব মানে যারা খুব সুন্দর গান গায় স্বর্গে, তারা নাকি এত সুন্দর গান গাইতে পারে যে একটা গান, মানে একটা তাল আর রিপিট করে না। গন্ধর্ব যারা আছে স্বর্গে আর যারা নাচে, তাদের মানে স্বর্গে যারা অপ্সরারা আছে আর গন্ধর্বরা আছে, ওরা একটা নাচ বা একটা গান আর রিপিট করে না কোনো দিন, একবার যদি, মানে তারা এত জানে, মানে বোঝানোর জন্য এত জানে। হিমালয়ের ওই এখনও এক এক জায়গায় আছে, বলে রাত্রেবেলায় ওরা নেমে আসে, গন্ধর্বরা, অপ্সরারা, এরকম কিন্নর কিন্নরীরা, এরা ওদের দেখতে খুব সুন্দর হয়। যেসব মানুষরা মানে এইসব ট্যালেন্টেড লোকজন হয় না, হ্যাঁ, কিন্তু ভালো, মানে ভালো জীবনযাপন করে, সাধনা করে, তারা এরকম লোকে চলে যায় মৃত্যুর পরে, তারা এরকম লোকে চলে যায়। তো এবার ওখান থেকে আবার ফেরত আসে। এই যে দেখুন, অনেক গায়ক গায়িকা এরকম আছে, এই লতা মঙ্গেশকর টঙ্গেশকর, এটা ডিভাইন, মানে তার কোনো যে কোনো আলাদা ট্রেনিং বা আলাদা এটার কোনো ইয়ে রাখে না। এরা অ্যাকচুয়ালি অন্য রেলম থেকে আসে, এই গন্ধর্ব এদের মধ্যে থেকে আসে, জন্ম নেয় তখন পৃথিবীতে কিছু প্রচার করার জন্য তারা জন্ম নেয় তখন। হ্যাঁ, তাই গন্ধর্বদের মধ্যে কি বলছে, চিত্ররথ বলে যে গন্ধর্ব আছে সে। আর সমস্ত সিদ্ধ মহাত্মাদের মধ্যে আমি হচ্ছি কপিল মুনি, যে সাংখ্য দর্শন রচনা করেছে, সেই কপিল মুনি। তারপরে কি বলছে, আচ্ছা আজকে এই দুটোই পড়ি, কারণ আজকে আবার আমাদের রিসার্চের এইটা একটু আলোচনা করতে হবে। ঠিক আছে, আজকে এই দুটোই থাক, এই থাক, বোঝা গেল? কারো কোনো অসুবিধা আছে? পড়বেন এইগুলো? এটা তো ইজি, অশ্বত্থ সর্ববৃক্ষানাং। নেক্সট দিন পড়বো, আজকে একটু সময় আছে। হ্যাঁ বলুন। না, আগের দিন বললাম তো, না একদমই নয়, না। কোথায় মন, কোথায় আত্মা? এখানে মনের মধ্যে বলছে তো যে আমি হচ্ছে গিয়ে চেতনা, সমস্ত জীবের মধ্যে আমি হচ্ছি চেতনা। তারপরে মন হচ্ছে একটা ইন্দ্রিয়, আপনার ইন্দ্রিয় না ফিজিক। আচ্ছা, উনি একটা প্রশ্ন করছেন এখানে একজন, যে মন আর আত্মা এক নাকি? মন আর আত্মা এক না। হ্যাঁ, আপনি তো মনকে দেখতে পারেন, ধ্যানের মধ্যে যে মন চঞ্চল কি মন শান্ত সেটা বুঝতে পারেন তো, দেখতে পারেন, মনের ভেতরে চিন্তা ভাবনা আসছেন, তাই তো? কে দেখছে? যে দ্রষ্টা, সে হচ্ছে আত্মা। যে দ্রষ্টা যে মনকে দেখছে, মনকে যে শাসন করে সে হচ্ছে বুদ্ধি।
বুদ্ধির ওপরে যে বসে থাকে সে হচ্ছে গিয়ে আত্মা, জীবাত্মা। কী করে বুঝবেন বুদ্ধির ওপরে বসে আছে? স্যার তো বলে দিল একটা, হ্যাঁ স্যার বোকাশোকা মানুষ, স্যার বলে দিলেই আমরা বিশ্বাস করবো? আমরা এত পণ্ডিত মানুষ কেন বিশ্বাস করব? মানুষের মনে প্রশ্ন আসবে কি না? আজকাল মানুষ তর্ক যুক্তিতে সব বুঝতে চায় না। আচ্ছা, যখন আপনি গভীর ঘুমে শুয়ে পড়েন, স্বপ্নও আসে না, মনে স্বপ্নও আসে না, যখন গভীর ঘুমে থাকেন তখন বুদ্ধি কাজ করে? তখন বুদ্ধি কাজ করে না। তো পাশে থেকে জিনিস দামি গয়না টয়না রেখে শুয়েছেন, চুরি যদি হয়ে যায়, ফোন চুরি করে নিল, কিছুই বুঝতে পারবেন না। বা আপনার প্রিয় গানটাকেও গাইছে, বুঝতে পারবেন না। তাহলে কি করে হবে? সেটা বুঝতে পারছেন। কিন্তু ঘুম থেকে উঠে কী বলছেন আপনি? যে আমি এমন গভীর ঘুমে ঘুমিয়েছি, কিছুই বুঝতে পারিনি। তো এটার প্রমাণ কে দিচ্ছে তখন? সে দ্রষ্টা। যেখানে বুদ্ধিও ঘুমিয়ে পড়ে সেখানে দ্রষ্টা জেগে থাকে। যে আমি এত, বুদ্ধি হচ্ছে ডিসক্রিমিনেটিভ ফ্যাকাল্টি, নির্ণয় নেয়, বুদ্ধি নির্ণয় নেয়। মন হচ্ছে গিয়ে সংকল্প বিকল্প করে। এই যে মন হচ্ছে সারাদিন বলছে আমি এটা করি, নইলে ওটা করি, এটা করি, ওটা করি, এটা করি, ওটা করি। মন সারাক্ষণ আমাদেরকে অপশানস দেয় যে এটা ওটা, এটা ওটা। আর বুদ্ধি কি হয়? তার উপরে স্ট্যাম্প দেয়, এটা পাস হবে, এটা পাস হবে না, আমি এটাই করব। কেন? কাকে কনসাল্ট করে বুদ্ধি তখন? পূর্ব সংস্কারকে। এইগুলো ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে হয় আমাদের ভেতরে। পূর্ব সংস্কারকে ফোন করলো তক্ষুনি বুদ্ধি, যে এইটা আমি এক্সপিরিয়েন্স করেছি, এটা আমার ভালো লেগেছে কি খারাপ লেগেছে? উপরে দিলে ভালো লেগেছে, তাহলে স্ট্যাম্প, ইয়েস ডান করো। খারাপ লেগেছে, নো, রিজেক্টেড। যেটার প্রতি কোনো ইয়ে নেই, তখন বুদ্ধি সেখানে একটা চান্স নিয়ে দেখে যে আমার এর রিলেটেড অন্য কিছু আমি যেগুলো করেছি সেইগুলো থেকে আমার কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে। ঠিক আছে? তো এইটা হচ্ছে বুদ্ধি। কিন্তু বুদ্ধিও যেখানে শুয়ে থাকে, বুদ্ধি কিচ্ছু করতে পারছে না। গভীর ঘুমে বুদ্ধি কিচ্ছু বুঝতে পারছে না কী হয়েছে না হয়েছে। ঘুম থেকে উঠে দেখলেন যে আপনি এখানে ঘুমিয়েছিলেন, ওখানে কে নিয়ে তুলে রেখে দিয়েছে আপনাকে, কিচ্ছু বুঝতে পারেনি বুদ্ধি। সেখানে কে স্ট্যাম্প দিচ্ছে? সেইটা হচ্ছে দ্রষ্টা, সেটা হচ্ছে সাক্ষী, সেটাই হচ্ছে আত্মা। তা আত্মা অনেক ওপরে। আত্মার আশ্রয়ে সমস্ত শরীর মন এই জিনিসটা থাকে। আত্মার বিদ্যমানতায় এরা সব কাজ করতে পারে। আত্মা যদি না বিদ্যমান থাকে তাহলে এরা কেউ কাজ করতে পারবে না। ঘুমের সময় মন সূক্ষ্ম রূপে কাজ করে। হার্টে থাকে না, না না, এইটা হচ্ছে কি, এইগুলো হচ্ছে কি স্বল্প জ্ঞানীদের কথা। হ্যাঁ, কেউ বলছে যে হার্টে আছে, কেউ বলছে এইগুলো হচ্ছে কি স্বল্প জ্ঞানীদের কথা, কেউ বলছে মাথায় আছে। আচ্ছা, আপনি বলুন তো, আপনার শরীরের একটা যদি আমি আঙুলে কেটে দিই, আপনি বুঝতে পারেন? বুঝতে পারেন তো? পায়ের একটা কেটে দিই, একটা মাথার চুল টানলেও বুঝতে পারেন আপনি। তাহলে শরীরে আত্মা কোথায় বিদ্যমান আছে আপনি নিজে চিন্তা করে বলুন। সর্বত্র বিদ্যমান আছে, সর্বত্র বিদ্যমান আছে আত্মা। হ্যাঁ, এবং শরীরের ভেতরে নয় শুধু, আত্মা রূপে সে তো সর্বব্যাপী। আর জীব রূপে শরীরের ভেতরে অধ্যাস করে বসে আছে। জীব রূপে শরীরের ভেতরে, এইগুলো আজকে এটা বলতে গেলে আর রিসার্চের আলোচনা হবে। জীব রূপে শরীরের ভেতরে আপনার অধ্যাস করে বসে আছে, মানে এই যে বোধটা যে আমি এই সমগ্র সমষ্টি থেকে আলাদা, সেটা তখন হয়ে গেল জীব আত্মা। আর সর্বত্র ব্যাপ্ত যেই শক্তি রয়েছে তাকে যখন আমি বুঝতে শুরু করবো, সেটা হচ্ছে পরমাত্মা। সর্বত্র ব্যাপ্ত। এই যে আমার আর আপনার মধ্যে যে আজকে আমরা ধ্যানে যেটা দেখলাম, উনি যে প্রশ্নগুলো করছেন আজকে ধ্যানে যেটা আমরা করলাম, যে ব্যাপ্তি আপনার মধ্যে, সামনে যে খালি জায়গা আছে, এর মধ্যে কি আছে? এর মধ্যে কি আছে? আমাদের উপনিষদে একটা বীজ দিয়ে পিতা সন্তানকে বলছে এই বীজটা নিয়ে দেখো, এর মধ্যে সমস্ত এই বৃক্ষ, বটবৃক্ষটা এই বীজের মধ্যে আছে। তো বীজটা খুলে 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 লাস্টে দেখছি কিচ্ছু নেই। একটা বীজের ভেতরে ছোট বীজ, তার ভেতরে ছোট বীজ, তার ভেতরে কখনো গাছের বীজ আমরা ছোটোবেলায় ভেঙেছি না? গাছের বীজগুলো ছোটোবেলায় যখন ভেঙেছি তখন লাস্টে গিয়ে আমরা দেখতাম কিছু নেই, শূন্য সেটার ভেতরে। কিন্তু ওই শূন্যটার মধ্যেই সমস্ত কিছু লুকিয়ে আছে। তাই সেই যে আমি যেটা দেখছি পরিব্যাপ্ত হয়ে, মানে পরমাত্মা সমস্ত কিছুকে আবৃত্ত করে রেখেছে। আর এটাকেই আমি যখন আলাদাভাবে মনে করছি আমার ভেতরে, সেটাকে জীব রূপে, এই জলের বোতল যেরকম, এই জলের বোতলটার ভেতরে যদি খালি জায়গা থাকে, আর এটাকে হচ্ছে গিয়ে ঘটাকাশ বলে। মানে এর ভেতরে একটা ঘটের মধ্যে, একটা জলের বোতলের ভেতরে ধরে নিন যে একটা জলের বোতলের ভেতরে খালি জায়গা আছে, আর বাইরেও খালি জায়গা আছে। এটা হলো গিয়ে ঘটাকাশ, মানে এটাকে আমি এর ভেতরে ভরে রেখেছি বলে মনে হচ্ছে। তো এই বোতলটাকে যদি আমি এখান থেকে এখানে নিয়ে যাই, আমার মনে হবে এই আকাশটা এখান থেকে এখানে যাচ্ছে। কিন্তু আদতে যদি আপনি দেখেন ফিজিক্সের থিওরিতে, এই আকাশের মধ্যে কোনো কিন্তু আবাগমন নেই।
বোতলটা আমি যদি এখান থেকে প্লাস্টিকের একটা বোতল ধারণা করুন, ওই যে ওই বোতলটা দিন, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরে নিন এটা খালি বোতল, এই বোতলটা যদি আমি এখান থেকে এখানে নিয়ে যাই, মনে হবে যে এর ভেতরের আকাশটাও এখান থেকে এখানে যাচ্ছে। এর ভেতরে যদি আকাশ থাকে, যদি জল না থাকে, বাইরেও আকাশ ব্যাপ্ত আছে, আর এটা বোঝা গেল স্পষ্ট করে। কিন্তু আসলে আকাশে কোনো পরিবর্তন হচ্ছে না। তো এটাকে বলা হচ্ছে ঘটাকাশ, যেটা আপনার শরীরের ভেতরে যেই জীব বসে আছে, জীবাত্মা, আর বাইরে। তাই এর মধ্যে আসলে কোনো পার্থক্য নেই। এটা আমি নিজের অধ্যাসের দ্বারা, আমি নিজের রং আন্ডারস্ট্যান্ডিংয়ের দ্বারা আমি এই পার্থক্যটাকে মনে করে বসে আছি যে এটা আলাদা, ওটা আলাদা, এটা আলাদা, ওটা আলাদা। ঠিক আছে? আচ্ছা, আমি সবাইকে কালকে একটা ওই গ্রুপে পাঠিয়ে দিয়েছি, দেখুন রিসার্চের আমাদের যে রিসার্চটা হচ্ছে ওটা রেজাল্টটা। বাবা 6খানা মিসড কল, কে? আমি এই রিসার্চটা পাঠিয়ে দিয়েছি দেখুন কালকে ইন্টারভেনশন গ্রুপে। আমাদের এখানে একটা রিসার্চ হয়েছে কুম্ভক নিয়ে, যারা জানে না, পার্টিসিপেট করেনি যারা, তাদের জন্য বলছি যে এখানে যে রিসার্চটা হয়েছে কুম্ভক নিয়ে, তাদের অনেকে জানতে চেয়েছে রেজাল্টটা কি। স্বাভাবিক যে রেজাল্টটা কী এলো। 1 মাস আমরা প্রাণায়ামের সাথে কুম্ভক আর বন্ধা লাগিয়েছিলাম 1 মাস। যারা যারা পার্টিসিপেট করেছিলেন দুটো গ্রুপে, এখন বলতে পারি দুটো গ্রুপে ভাগ করে দেওয়া ছিল। একটা ইন্টারভেনশন গ্রুপ যারা এই প্রাণায়ামটা করেছিল উইথ কুম্ভক অ্যান্ড বন্ধা, আরেকটা হচ্ছে গিয়ে কন্ট্রোল গ্রুপ। তো যখন রিসার্চ হয় দুটো গ্রুপ রাখতে হয় আমাদের। একটা গ্রুপ মানে স্ট্যান্ডার্ড রিসার্চ করার জন্য, ভালো রিসার্চ করার জন্য। একটা গ্রুপ যেটার উপরে ইন্টারভেনশনটা অ্যাপ্লাই করা হয়। ইন্টারভেনশন বলতে যেটা আমরা যেটার স্টাডি করতে চাইছি, যেটা রেজাল্টটা, সেটা হচ্ছে ইন্টারভেনশন অ্যাপ্লাই করা হয় একটা গ্রুপের ওপর। আরেকটা গ্রুপকে কন্ট্রোল গ্রুপ হিসেবে রাখা হয়। এক হয় তাদের কিছু দেওয়া হয় না, নইলে সিমিলার কিছু প্র্যাকটিস দেওয়া হয়। তো এখানে দেওয়া হয়েছিল তাদেরকে যোগাসন, বাট উইদাউট কুম্ভক। প্রাণায়াম দেওয়া হয়েছিল কিন্তু কুম্ভক ছাড়া। তো রেজাল্টটা আমি দেখুন, প্রথম এই স্লাইডটা খুলুন যেটা আমি দিয়েছি, এইটা দেখুন সবাই, আমি পাঠিয়েছি ওই গ্রুপটাতে সবাইকে যারা রিসার্চে পার্টিসিপেট করেছে। দেখুন রেজাল্টস উইদিন গ্রুপ বলে লেখা আছে। উইদিন গ্রুপ মানে হচ্ছে আপনার ইন্টারভেনশন গ্রুপের আমরা স্টাডি করেছি যে এইটা 1 মাস আপনারা করার পরে, কুম্ভক মানে শ্বাস ধরে রাখা এবং বান্দা লাগানোর পরে, আপনারা 3টে স্কেলে আপনাদের মেজার করা হয়েছিল। আপনারা যখন ফর্ম ফিল আপ করেছিলেন 3টে স্কেল, একটা হচ্ছে গিয়ে পারসিভ স্ট্রেস স্কেল, আরেকটা হচ্ছে গিয়ে মাইন্ডফুলনেস অ্যাটেনশন অ্যাওয়ারনেস স্কেল, আরেকটা হচ্ছে গিয়ে আমাদের পজিটিভ অ্যান্ড নেগেটিভ এফেক্ট স্কেল অফ ইউর মুড। সো পারসিভ স্ট্রেস স্কেল আমাদের স্ট্রেসকে মেজার করে, আর মাইন্ডফুলনেসকে মেজার করে হচ্ছে মাস। এইগুলো সব ইন্টারন্যাশনালি অ্যাক্রেডিটেড স্কেলস, মানে ইন্টারন্যাশনালি যে কোনো রিসার্চ হলে এইগুলোকে অ্যাপ্লাই করা হয়। তো মাস হচ্ছে কি মাইন্ডফুলনেস অ্যাওয়ারনেস অ্যাটেনশন স্কেল, আর একটা হচ্ছে কি আমাদের পজিটিভ অ্যান্ড নেগেটিভ এফেক্ট মাইন্ডের উপরে, পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইমোশনস আমাদের কীরকম হচ্ছে। তো তার রেজাল্টগুলো, তো এর ভিত্তিতে আমরা কি কি রেজাল্ট পেয়েছি। তো প্রথম হচ্ছে দেখুন মাইন্ডফুলনেসে আমরা পেয়েছি 1 মাস যারা যারা আপনারা করেছেন, তারা যে লাস্টে যে ফর্মটা ফিল আপ করে পাঠালেন, তার সাথে আমরা ফার্স্ট যখন ফর্ম ফিল আপ করেছিলেন সেটা যখন স্টাডি করছি, এটা হচ্ছে উইদিন দ্য গ্রুপ। তো এটা হচ্ছে সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট ইন ইন্টারভেনশন গ্রুপ, মানে যাদের উপরে কুম্ভক দেওয়া হয়েছে তাদের, এটা আমরা কি করে স্টাডি করি, তাদের মিন ভ্যালু তৈরি করা হয়, মানে অ্যাভারেজ একটা ভ্যালু, যেই আপনারা কোয়েশ্চেনিয়ারগুলো দিয়েছেন তাদের একটা নিউমেরিক নাম্বার বসিয়ে সেটাকে ক্যালকুলেট করে মিন ভ্যালু বার করা হয়। এবার দুটো মিন ভ্যালুকে কম্পেয়ার করলে একটা পি ভ্যালু আসে, এটাকে টি টেস্ট বলা হয়। কেউ জানে এখানে এটা সম্বন্ধে? স্ট্যাটিস্টিক্সে এইগুলো পড়ায়। তো টি টেস্ট বলা হয় এটাকে। টি টেস্টের দ্বারা বোঝা যায় যে ওয়েদার ইউর ইন্টারভেনশন, এটা রিসার্চেই লাগে মেনলি, ওয়েদার ইউর ইন্টারভেনশন হ্যাজ বিন এফেক্টিভ অর নট। সো দ্য টি টেস্ট গিভস আ পি ভ্যালু। এই যে পি ভ্যালু এখানে লেখা আছে, পি ভ্যালু হ্যাজ টু বি বিলো 0.05. ইফ দ্য পি ভ্যালু ইজ লোয়ার দ্যান 0.05, দেন দ্য ইন্টারভেনশন হ্যাজ বিন সাকসেসফুল। হ্যাঁ, লোয়ার দ্যান 0.05, তাহলে ইন্টারভেনশন যেটা আমরা করেছি তার মানে ওটা এফেক্টিভ হয়েছে। তো আমরা মাইন্ডফুলনেস অ্যাওয়ারনেস স্কেলটাতে প্রথম দেখছি, দেখুন পি লেখা আছে ওখানে, পি ইজ ইকুয়াল টু 0.029, দ্যাট ইজ মানে এটা এফেক্টিভ হয়েছে। হ্যাঁ, এটা এফেক্টিভ হয়েছে, কারণ প্রথমে আমাদের মিন কি পাওয়া গেছে 4.19 to 4.78, দেয়ার হ্যাজ বিন ইনক্রিজ ইন দ্য মাইন্ডফুলনেস। আমাদের এই প্রাণায়াম ধ্যান করার পরে আমরা যারা করেছেন গত 1 মাস, তাদের আমরা দেখছি রিসার্চে যে 4.19 ছিল প্রথমে, একটা লেভেলেই ছিল,
কারণ আপনারা অলরেডি করেন, আমরা এমন সাবজেক্টদের সিলেক্ট করেছি যারা 3 মাস 4 মাস মিনিমাম রেখেছিলাম আমরা, যারা যোগা করে, তা আপনারা বছরের পর বছর করছেন। তো 4.78, তাতেও আমরা দেখছি একটা ইনক্রিজ হয়েছে। তো পি ভ্যালু ইজ statistically significant, that means the intervention has been effective, whereas on the control group there has been no effect. কন্ট্রোল গ্রুপ যারা ছিল, যারা এটা করেনি, তাদের মধ্যে আমরা কোনো পরিবর্তন দেখতে পারিনি। এবার পারসিভড স্ট্রেস স্কেল যেটা আমাদের স্ট্রেসের, সেটাতে অদ্ভুতভাবে আমরা দেখেছি বোথ দ্য গ্রুপস শোড স্ট্রেস রিডাকশন, মানে স্ট্রেস কমেছে দুটো গ্রুপেরই, কিন্তু স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্স আসেনি। মানে এটা হচ্ছে 0.058, দেখুন লালে লেখা আছে তলায়, দুটোরই 0.058 রেজাল্ট এসেছে পি ভ্যালুতে, উইচ ইজ ক্লোজ টু সিগনিফিক্যান্ট। 0.050 যদি হতো, তার নিচে যদি হতো তাহলে সিগনিফিক্যান্ট হতো, কিন্তু এখানে 8-এর ডিফারেন্স আছে, তাই স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট না। তো এটা নিয়ে আমরা ইউনিভার্সিটিতে অনেক রিসার্চ মানে আমরা আলোচনা করেছি। আলোচনার মধ্যে আমাদের যেটা মনে হয়েছে, এক তো হচ্ছে গিয়ে যেটা মানে অনেক সিনিয়র যারা রিসার্চার আছে তারাও যেটা বলছে, যে এক তো হচ্ছে যারা সাবজেক্ট পার্টিসিপেন্ট তারা প্রত্যেকে দীর্ঘদিন যোগা করছে, তার জন্য একটা স্মল ইন্টারভেনশনে তাদের স্ট্রেসের খুব একটা কিছু পরিবর্তন দেখা যায়নি, কারণ তাদের দীর্ঘদিন তারা যোগা করে। তো একটা আমাদের লেভেল আছে। দ্বিতীয় হচ্ছে ওই সময়টা আমাদের এই অপারেশন সিন্দুর যুদ্ধ এগুলো চলছিল, তার পরবর্তীকালে হয়েছে এটা। তো সেই সময় একটা লোকের মধ্যে স্ট্রেস লেভেল কাজ করেছে প্রত্যেকের মধ্যে, তো তার জন্য আমরা হয়তো পারসিভ স্ট্রেস স্কেলে সেরকম কোনো পরিবর্তন দেখেছি ইম্প্রুভমেন্ট হয়েছে, বাট নট স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। দেন ইউ কাম টু দ্য পজিটিভ এফেক্ট স্কেল, প্যানাস PA, পজিটিভ এফেক্ট। So the intervention group improved significantly. P value is equal to 0.002. That means in the positive effect, positive mood যারা যারা করেছে, এর মধ্যে একজন তৃষ্ণা যে করেছে, তৃষ্ণা টাটাল, উনি রিপোর্ট করেছেন যে ওনার স্লিপ খুব ইমপ্রুভ করেছে, ঘুমের ইয়ে। তো এরকম অনেকে অনেক কিছু পজিটিভ মুড ইমোশনস ফিল করতে পেরেছে ডিউরিং দ্যাট টাইম। কন্ট্রোল গ্রুপ নন সিগনিফিক্যান্ট পি ভ্যালু সি 0.064, which is non-significant as it is above 0.05. আচ্ছা, নেগেটিভ এফেক্ট মানে নেগেটিভ মুডের আমাদের যে ইনফ্লুয়েন্সগুলো হয়, সেটা ইন্টারভেনশন গ্রুপ হ্যাজ রিডিউস সিগনিফিক্যান্টলি ফ্রম 0.048, তার মানে দিস ইজ অলসো সিগনিফিক্যান্ট ইন্টারভেনশন গ্রুপের। আর কন্ট্রোল গ্রুপেরও নন সিগনিফিক্যান্ট চেঞ্জেস 0.01। তো এর দ্বারা আমরা কি বুঝতে পারি, ইন্টারভেনশন গ্রুপ প্রত্যেকবার এটা ইমপ্রুভ করেছে, তার মানে ইন্টারভেনশন গ্রুপের উপরে যে ইন্টারভেনশনটা আমরা দিয়েছি দ্যাট হ্যাজ বিন এফেক্টিভ। আদার দ্যান পারসিভ স্ট্রেস স্কেল, রেস্ট অফ দ্য স্কেলের মধ্যে আমরা দেখেছি তাদের ইমপ্রুভমেন্ট হয়েছে। এর পরের রেজাল্টটা হচ্ছে বিটুইন দ্য গ্রুপ, মানে এই কন্ট্রোল আর ইন্টারভেনশন গ্রুপের মধ্যে। এই মেজারমেন্টটা আপনাদের মানে জানার এটা হয় দেখার জন্যে যে ইন্টারভেনশনটার আমাদের এফিকেসি এক্সক্লুসিভলি আমরা যখন স্টাডি করি, মানে এক্সক্লুসিভলি ওটাই কাজ করেছে না অন্য কিছুও করতে পারে। মানে বাড়িতে গেল হয়তো তার কোনো আনন্দের আত্মীয় স্বজন এসেছে, তাতে আপনার মুড ভালো হয়ে গেছে নাকি এটাতেই হয়েছে, শুধু সেটা স্টাডি করার জন্য। বিটুইন দ্য গ্রুপ উইচ ইজ আ কম্প্যারিজন বিটুইন দ্য ইন্টারভেনশন গ্রুপ অ্যান্ড দ্য কন্ট্রোল গ্রুপ। হিয়ার অলসো উই উইল সি যে আমাদের এখানে মাইন্ডফুলনেসে দেখুন পি ভ্যালু হচ্ছে গিয়ে মাইন্ডফুলনেসে 0.046। দেখুন প্রথমটাতে মাসের তলায় সেকেন্ড বুলেট পয়েন্টের পি ভ্যালু ইজ 0.046, দেখতে পাচ্ছেন? তার মানে ইট হ্যাজ বিন এফেক্টিভ। মাস এটা হচ্ছে মাইন্ডফুলনেসে তাদের কিন্তু এফেক্ট হয়েছে। আর এখানে তলায় চলে যান পজিটিভ এফেক্ট, পজিটিভ এফেক্টের এখানটাতে লিখুন, এক সেকেন্ড, পরের এইগুলোতে যান, এটা না পরে দেখুন আমি আপনাদের উইদিন দ্য গ্রুপ কম্প্যারিজন যেখানে দিয়েছি তার লাস্টে একটা দিয়েছি স্লাইড, বিটুইন গ্রুপ কম্প্যারিজন। দেখুন লাস্টে একটা এরকম স্লাইড দেওয়া আছে, বিটুইন গ্রুপ কম্প্যারিজন, পেয়েছেন? বিটুইন গ্রুপ কম্প্যারিজন, হ্যাঁ, এটাতে দেখুন হচ্ছে গিয়ে পজিটিভ অ্যান্ড নেগেটিভ এফেক্ট যেটা প্যানাস স্কেল ছিল আপনাদের, সেটার পি ভ্যালু হচ্ছে 0.408 উইচ ইজ নন সিগনিফিক্যান্ট। আচ্ছা, আমাদের নেগেটিভ স্কেল যেটা 0.058 উইচ ইজ অলসো নন সিগনিফিক্যান্ট। এখানে হচ্ছে গিয়ে কন্ট্রোল আর ইন্টারভেনশন গ্রুপের কম্প্যারিজন হচ্ছে। মাস যেটা হয়েছে আমাদের, এটা হচ্ছে গিয়ে সিগনিফিক্যান্ট হয়েছে 0.046। সো বিটুইন দ্য টু গ্রুপস উই ক্যান সে দ্যাট মোস্ট এফেক্টিভ ইন্টারভেনশন হ্যাজ বিন মাইন্ডফুলনেস।
আর যেহেতু আমাদের মেন স্টাডিটা ছিল কুম্ভকা অ্যান্ড মাইন্ডফুলনেস, সো উই ক্যান ডিডিউস ফ্রম দিস দ্যাট মাইন্ডফুলনেস ইনক্রিজেস থ্রু দ্য প্র্যাকটিস অফ কুম্ভকা অ্যান্ড বান্ধা। তো এটা হচ্ছে গিয়ে ছোটোভাবে রিসার্চের আন্ডারস্ট্যান্ডিং রেজাল্টের, এর পেছনে বিশাল বিশাল ডিটেলস থাকে। আমাদের যখন ইউনিভার্সিটিতে জমা দিতে হয় অনেক কাগজপত্র, অনেক কম্প্যারিজন, অনেক তর্ক বিতর্ক, আগে যা যা রিসার্চ হয়েছে সেইগুলো দিয়ে প্রথম দিন তো যখন আমি প্রেজেন্টেশন দিতে গেছি আমার প্রেজেন্টেশন রিজেক্ট করে দিয়েছি ইউনিভার্সিটিতে, আবার আমাকে নতুন করে বানাতে হলো। ওটা ভীষণ ঝামেলা করে, মানে যখনই মানে রিসার্চে প্রেজেন্টেশন দেওয়ার সময় ভীষণ ভীষণ ঝামেলা করে, মানে প্রত্যেকটা জিনিস খুঁটিনাটিতে। আমার মানে পিপিটি তৈরি করাতে একটু গণ্ডগোল ছিল, মানে স্লাইডসগুলো যেটা আগে হবে যেটা পরে হবে ওদের একটা ফরম্যাট আছে which I had not followed, so then I again went back, again I made the PPT, তারপরে আবার নিয়ে গেলাম পিপিটি তৈরি করে, so they have seen it. So you have to state all the previous researches, যা যা আগে রিসার্চ হয়েছে সেইগুলো স্টেট করতে হয়, সেইগুলোও পড়ে যেতে হয়, মানে সেইগুলোর সাথে আপনার এটার পার্থক্য কী। তো এই রিসার্চটা যেটা আমাদের হয়েছে which is very good actually, they are appreciating and they will present it, মানে এবার আমাদের দিয়ে রিসার্চ করিয়ে তখন ওরা আবার প্রেজেন্ট করে সেইগুলো। তো এটা প্রেজেন্ট করা হবে, রিসার্চটা কমিটি থাকে সেইগুলোর সামনে। তো এটাই। আর কারো কোনো প্রশ্ন? যারা রিসার্চ নিয়ে অনলাইনে মানে প্রশ্ন করেছিল গ্রুপে তারাই কেউ আসেনি, ঘুম থেকে উঠতে পারেনি। তো কিছু জানার জন্য, জীবনে কিছু করার জন্য আগে ঘুম থেকে উঠতে হবে। কিসের গ্রুপ ফর্মেশন? ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া রাখতে হয়। আর হাউ দ্য গ্রুপস আর সিলেক্টেড সেটা হচ্ছে গিয়ে প্রবলেম। দেয়ার হ্যাজ টু বি এ ব্লাইন্ড ফোল্ড। যখন গ্রুপ সিলেক্টেড হয়েছে আপনারা যার জন্য জানেন না, তারপরে আপনাদের জানানো হয়েছে। আমি গেছিলাম সমস্ত নামগুলো লিখে চিট ফর্মে অর্ঘ্যপ্রাণা মাতাজির কাছে, ওনাকে দিয়ে দেওয়া হয়েছিল, উনি লটারির মাধ্যমে সিলেক্ট করেছিলেন। তো কোনটা আলাদা, কে এই একটা গ্রুপে গেছে কে ওই গ্রুপে গেছে সেটা আমরা ডিসাইড করবো না, কারণ আমি তো জানি সবাইকে চিনি, আমি হয়তো ফেভারিটিজম করতে পারি যে এরা অনেক দিন যোগা করছে, এরা এই করছে, তার জন্যে দেখাতে হয় যে সম্পূর্ণ ব্লাইন্ডফুল। এবং আপনারাও জানতেন না যখন করানো হয়েছে, তার জন্য যারা পার্টিসিপেন্ট তারাও জানতো না, রেজাল্ট কী হচ্ছে সেটা জানে না, ইন্টারভেনশন কি লাস্টে এখন বলছে যখন প্রেজেন্ট করা হয়ে গেছে, তাই না? তো এটাই হচ্ছে কি একটা গুড রিসার্চের সাইন। কি বেসিস? অফকোর্স বেসিস ছিল। একটা স্টাডি করার আগে আপনার ইনজেনিউটি অফ দ্য স্টাডি প্রমাণ করতে হয়। মানে আজকাল রিসার্চের মানে ব্যাপার কী আছে যে আপনার প্রথমে রিসার্চ কমিটিকে দিয়ে পাস করাতে হয় রিসার্চটা, যে আদৌ আপনি এটার উপর রিসার্চ করতে পারবেন নাকি। তাহলে সাবজেক্ট অফ স্টাডি হচ্ছে যারা গ্রুপের মেম্বার, গ্রুপের মেম্বারগুলোকে সিলেকশন একটা ইন্টারভেনশন একটা কন্ট্রোল, সেই সিস্টেম কি বেসিসটাকে বলা হয়? এটাকেই বলা হচ্ছে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল। র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল বলে, কারণ হচ্ছে কি হিয়ার দ্য সিলেকশন ইজ র্যান্ডমাইজড, মানে দেয়ার ইজ নো কি বলবো, আমাদের কোনো রকমভাবে ইন্টারফিয়ারেন্স আসবে না। সো ইট হ্যাজ টু বি র্যান্ডম সিলেকশন। দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ পুট আপ যে পার্টিসিপেট করতে চান, আমরা কাউকে সিলেক্ট করিনি, যে পার্টিসিপেট করতে আপনারাই নাম দিয়েছেন। তো সেটা হচ্ছে কি প্রথম আপনারা নাম দিলেন, তারপরে এই গ্রুপগুলোকে কি করে ভাগ করা হলো। তো থার্ড পার্টি যে এটার সাথে কোনোভাবে ইনভলভ নয়, তো আমি অর্ঘ্যপ্রাণা মাতাজি ছিল, ওনাকে বললাম আপনি করুন, তো উনি লটারি করে গ্রুপ দুটোকে আলাদা করে দিলেন। তো সেই লটারির ভিডিও টিডিও আমরা রাখলাম। তো এইভাবে এটাকে বলা হচ্ছে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, where there will be a control group separately, there will be an intervention group, and the selection of the subjects will be random. এবার আমাদের একটা কিছু ইনক্লুশন ক্রাইটেরিয়া রাখতে হয়। ইনক্লুশন ক্রাইটেরিয়ার মধ্যে আমরা রেখেছিলাম মিনিমাম 3 মাস যোগা করেছে, নইলে তাদের মুশকিল, তারা কুম্ভক করতে পারবে না, তারা প্র্যাকটিস করতে পারবে না। তো 3 মাসের বেশি সবাই যারা পার্টিসিপেট করেছে। তো এইভাবে রিসার্চটা হয়। তারপরে আমাদের স্টেট করতে হয় কেন আমরা এনশিয়েন্ট লিটারেচার স্টাডি দিতে হয়, যে মানে শাস্ত্রে কী কী বলা আছে। আমি যেটা করছি নিজের পাগলের মতো মন থেকে করছি না, শাস্ত্র ব্যাকিং আছে এটা। তো শাস্ত্রে কুম্ভকের প্রতি অনেক কিছু বলা আছে, তো সেইগুলো সব স্টেট করে কোন যোগ দর্শনে কী বলা আছে, হঠযোগে কী বলা আছে, এইগুলোও সব স্টেট করতে হয়। প্লাস কন্টেম্পোরারি রিসার্চ সেইগুলো মানে স্টেট করতে হয়, যে কন্টেম্পোরারি রিসার্চ কি ব্যাক করছে তোমার স্টাডিকে। দেন এগেন ইন কম্প্যারিজন টু দ্যাট ইউ হ্যাভ টু প্রুভ ইয়ার নভেলটি অফ দ্য রিসার্চ, how it is novel, what is new about it, why are you wasting your time if it is already studied. So there were many studies on Kumbhaka and Bandha previously, but not together. And Kumbhaka along with Bandha, it was not there, separately, and the Kumbhaka practices which were there, the time difference was not mentioned. যতক্ষণের জন্য শ্বাস ধরেছেন, যতক্ষণের জন্য শ্বাস ছেড়েছেন, তাদের সেরকম ছিল না। তারপরে তাদের কন্ট্রোল গ্রুপ ছিল না, এরকম তাদের রিসার্চগুলো স্টাডি করে আমাদের যেগুলো স্টেট করতে হয়। আর কোনো প্রশ্ন?
ঠিক আছে, কোনো প্রশ্ন? কালকে 8টার সময় যারা 8টার সময় স্টার্ট করব। 8টার সময় স্টার্ট করবো আমরা এখান থেকে। এখান থেকে